টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের কিছু আপডেট দেব এ কারণে যে একটু পরেই এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসবে। অনেকেই জানতে চাইবেন যে কোন কোন ভিসার ক্ষেত্রে কি কি আপডেট আছে। সুতরাং সেই আপডেটটি আমরা দেব জুলাই মাসের যে ভিসা বুলেটিন বেরিয়েছে সেটার আলোকে। এবং আরেকটি যে বিষয় হলো যে আলোচনা করব যে 36 বছর পর যে গ্রিন কার্ড প্রাপ্তি কিভাবে এইটা সম্ভব হয়েছিল, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কি কারণে, কোন ভুলের কারণে, এবং যাতে করে এগুলো আমরা আলোচনা করব এই কারণে যে যাতে ভবিষ্যতেও আমরা কখনো এই ধরনের কাজটি না করি, সে কারণে আজকে এই বিষয়টি আলোচনা করব। এবং আরেকটি বিষয় যদি হাতে সময় থাকে, ডিভোর্স নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টিও আমাদের সমাজ ব্যবস্থায় খুব ব্যাপক আকারে ধারণ করেছে। সংক্রামকের মতো একটা বলা যেতে পারে যে খুব ঢাকঢোল পিটিয়ে বিয়ে হচ্ছে, 3 মাস পরেই দেখা যাচ্ছে বিরহের সানাইয়ের সুর আবার বাজছে। তো এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইগুলো আইনি প্রতিকার কী আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধে হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে অবশ্যই আপনাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আজকে আপনি শারীরিক দিক থেকে বেশ অসুস্থ, গায়ে জ্বর আছে, তা সত্ত্বেও আপনি আমাদেরকে উপেক্ষা করতে পারেননি, কমিউনিটির সেবা থেকে আপনি নিজেকে বঞ্চিত করেননি, সে কারণে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো ইশরাত সামি, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, প্রথমেই ইমিগ্রেশন সংক্রান্ত যে আপডেট আসে, বিশেষ করে জুলাই মাসের যে ভিসা বুলেটিন বেরিয়েছে, গতকালকেই বেরিয়েছে, সেটার আলোকে আপনার কাছে কোন কোন বিষয়ের ভিসার আপডেট আছে বা এগিয়েছে, তারিখগুলো এগিয়েছে, সেগুলো যদি আপনি একটু সবগুলো ক্রোনোলজিক্যালি বলেন, তাহলে যারা একটু পরেই হয়তো জানতে চাইবে যে অমুক ভিসার তারিখ বা কী অবস্থায় আছে, কবে নাগাদ, কতটুকু আপডেট আছে ইত্যাদি জানতে চাইবে, যাতে করে তারা এই প্রশ্নগুলো আগেই জেনে যেতে পারে এবং এই ধরনের প্রশ্ন যাতে আমাদের আর সম্মুখীন হতে না হয়। অ্যাটর্নি ইশরাত সামি। হ্যাঁ, আমরা যেটা সবচেয়ে বেশি আমরা এগিয়েছে মনে করছি সেটা হচ্ছে যে F3 ভিসাটা। এটা আমরা এখন এপ্রিল 2010-এ চলে আসছে, উইচ ইজ ভেরি গুড নিউজ। যেটা সিটিজেন প্যারেন্টসের চিলড্রেন, যারা ম্যারিড চিলড্রেন, তাদের অ্যাপ্লিকেশনটা অনেক এগিয়েছে। আবার সিবলিংসদেরটাও এগিয়েছে, এখন অগাস্ট 2007-এ চলে আসছে, which is also good news. আর অন্যগুলো তেমন F2B হচ্ছে মে 2016 আসছে, এটার মুভমেন্ট একটু কম হয়েছে। F1 এর মুভমেন্ট একটু কম হয়েছে। সো না, খুব কম হয়নি। F1 কিন্তু দেখা যাচ্ছে 3.5 মাসে গিয়েছে। হ্যাঁ, 3.5 মাস আর কি, বাট ইয়েটা বেশি এগিয়েছে, F3টা, সেটার তুলনায়, মানে কম্পেয়ার টু দ্যাট। সো সবকিছু ইতিবাচক, মুভ করছে তাড়াতাড়ি। সো উইচ ইজ গুড নিউজ ফর আওয়ার, যারা ওয়েট করছে তাদের আপনজনদের জন্য, এটা গুড নিউজ তাদের জন্য। সো আর একটা হচ্ছে যে দেখেন, আমরা এখন খুবই অনেক বেশি ফোন কল পাচ্ছি যে যারা স্পাউস, গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন যে স্পাউস যারা, আমরা রিসেন্টলি কেস একটা আমাদের কাছে কোনো একটা ক্লায়েন্ট এক্সপারডাইটেড করতে এসেছিলেন উনি, এবং অন্য কোথাও থেকে উনি অ্যাপ্লিকেশন করেছিলেন। উনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন এবং ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং পরে যেখান থেকে উনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে ওনার যে একটা ওয়াইফের কেসটা অ্যাপ্রুভ হওয়ার পরে ওনার একটা বাচ্চা হয়েছিলেন,
উনি তখনও গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। তো পরে যারাই ওনার অ্যাপ্লিকেশনটা করেছেন ওনারা অ্যাজ আ ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসাবে বাচ্চাটাকে অ্যাড করেছিলেন। তো আমাদের কাছে যখন আমরা এক্সপার্টাইটেড করে দিই কেসটা, তখন আমরা আমাদেরকে ইউএসসিএস জানায় যে বাচ্চাটা অ্যাড হয়নি অ্যাপ্লিকেশনে। সো আমি এটা সবার উদ্দেশ্যে জেনারেলি বলছি যে আপনারা যদি গ্রিন কার্ড হোল্ডার হন এবং আপনাদের বাচ্চা, আপনার ধরেন স্পাউসের কেসটা আপনি করে ফেলেছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, অথবা ইন্টারভিউর জন্য ওয়েট করছে, এমতো অবস্থায় যদি আপনাদের কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের অবশ্যই সেপারেট I-130 রিলেটিভ পিটিশন করতে হবে আপনাকে, এবং মার সাথে অ্যাড করে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার পরে সেটাকে ইউএসসিআইএস অথবা এনবিসিতে যেখানেই আছে সেই অ্যাপ্লিকেশনটা তড়িঘড়ি করে তাদেরকে এক্সপ্লেইন করতে হবে, যেটা এক্সপার্টাইজ করতে হবে, যেহেতু মা ইন্টারভিউর জন্য ওয়েট করছে আফটার সো লং। সো এই জিনিসটা কিছু স্টেপ আপনাকে ফলো করতে হয়। যদি এটা না করা হয় তাহলে ওই বাচ্চাটা মার সাথে এন্ট্রি করতে পারবে না ইউএসএতে। সো এই জিনিসগুলো অনেকেই আমাদের ক্লায়েন্টরা জানেন না, এবং পরে তারা অনেক ভোগান্তির শিকার হতে হয় তাদেরকে। সো এইটা যেন আমরা পে অ্যাটেনশন করি। সো ইফ ইউ আর আ গ্রিন কার্ড হোল্ডার অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ বেবি, ডু সামথিং ফর হিম টু। খালি ওয়াইফের সাথে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসাবে অ্যাড করে দিলে হবে না। কিন্তু আপনি যদি সিটিজেন হন তখন, এবং আপনার সিটিজেন হওয়ার পরে যদি আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, দেন আপনি তাকে সিটিজেন জন্য আপনি তার পাসপোর্ট ইউএস কাউন্সিলেট থেকে আপনি নিতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু গ্রিন কার্ড হোল্ডারদের এটা সমস্যা হয়, এবং ইটস আ বিগ প্রবলেম হয়ে দাঁড়ায় যখন বাচ্চা অনেক ছোট এবং মার ভিসা হয়ে যায়, মা চলে আসবে, বাচ্চা আসতে পারবে না। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি বিষয় সম্পর্কে আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, কারণ এই ধরনের প্রশ্ন আমরা অনেক সময় পেয়ে থাকি। গ্রিন কার্ড নিয়ে এখানে আছেন, স্ত্রীর বাচ্চা হয়েছে হঠাৎ করেই, তো এর মধ্যে দেখা গেল যে ইন্টারভিউ ডেট পড়ে গেছে, এটা জানায়নি, পরবর্তীতে ওই বাচ্চা রেখে আসবে কি কিভাবে আসবে, এটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়। সুতরাং এটা একটা খুব ভালো বিষয়। এবং আমরা এরকম সিচুয়েশন যদি কেউ পড়ে, তাহলে আমরা সাজেস্ট করি যে আপনি আপনার ভিসাটা নিয়ে আপনি চলে আসেন, ইটস বেটার, তারপরে আবার চলে যান বাচ্চার কাছে যদি সেরকম পরিস্থিতি হয়। অনেকেই বলে যে না, আমার বাচ্চা না গেলে ইমোশনাল হয়ে যায় যে আমি যাব না, বাট ডোন্ট ডু দ্যাট। টেক ইউর ওন ভিসা এবং আপনি চলে আসেন, এসে আবার ব্যাক করেন। দেন আমরা বাচ্চার কেসটাকে এক্সপার্টাইট করার জন্য আমাদের কাছে মোর রিজন থাকবে যে মা বাবা দুজনেই এখানে, বাচ্চাটা লুক আফটার করার জন্য দে নিড সামবডি। সো সেই ক্ষেত্রে আবার বাচ্চাকে ভিসা দিয়েও নিয়ে আসা যায় এখানে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইশরাত সামি বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমরা এরপরে আমাদের মূল আলোচনায় আমরা যেতে চাই যে এরকম একটি খবর আছে যে 36 বছর পর গ্রিন কার্ড প্রাপ্তি, আপনার কাছে আছে, উদাহরণ আছে, কি কারণে, কোন ভুলের কারণে বা কোন অবস্থা আবার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটি মানুষ, কারণ 36 বছর জীবন থেকে চলে যাওয়া, সেখানে গ্রিন কার্ড পাওয়া, তারপরে 36 বছর, অর্থাৎ ধরে নিতে পারে যে তার বয়স যদি সে 25 বছরে আসে তত 60 ঊর্ধ্ব হয়ে যাচ্ছে। তো এইরকম একটা বয়সে তার এই যে একটা ভোগান্তির মধ্য দিয়ে সফলতা অর্জন, কি কারণে ছিল, এর পেছনে কি কারণ, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তবে একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, এবং এগুলো আমরা আলোচনা করব, তবে একটি বিরতির পরে এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইশরাত সামি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি ইশরাত সামি, বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন রেখেছিলাম, তবে আপনাকে আবারও একটু পরে আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ একজন দর্শক টেলিফোনে আছেন এবং দুইজন আমাদের ফেসবুকেও আছেন, আমরা সবগুলো প্রশ্নের জবাব দেব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসমা, আমি মিশিগান থেকে বলছি। শুনতে পেয়েছি, আপনার প্রশ্ন করুন। যে আমার ছেলের জন্য আমি 2015-তে অ্যাপ্লাই করেছিলাম গ্রিন কার্ড দিয়ে।
এখন আমার ছেলে এখন পর্যন্ত কিছু ডাকে নাই। এরপরে আমার ছেলে বিয়ে করছে, এখন আমিও সিটিজেন হয়েছি। এখন আমার ছেলে যে এতগুলা বছর গেল, এখন যদি আমি আবার অ্যাপ্লাই করি, এগুলা বছরগুলা কি হিসাব কাউন্ট হবে? আচ্ছা, এই প্রশ্নটা বোধহয় আপনি গতকালকেও করেছিলেন আমার যতদূর মনে পড়ে। তো তারপরেও আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। অ্যাটর্নি ইরশাদ সামি। আপু, আপনি বলেছেন যে আপনি সিটিজেন হয়েছেন এবং আপনার ছেলে বিয়ে করেছে, কোনটা আগে হয়েছে? ছেলে আগে বিয়ে করেছে, সিটিজেনটা পরে হয়েছে। হ্যাঁ, উনি ছেলে যদি আগে বিয়ে করে, উনি সিটিজেন পরে হন, তাহলে ছেলের আগের অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি ডিনাইড। হ্যাঁ, তো ওনাকে নতুন সিটিজেন হওয়ার পরে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে ছেলের জন্য। এটা একটা। আরেকটা জিনিস, যদি এটা হয় যে ওনার, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, যদি এটা হয় যে উনি আগে সিটিজেন হয়েছে এবং ছেলে পরে বিয়ে করেছেন, এটা যদি হয় তাহলে ওটা সেভ করবো ওনার অ্যাপ্লিকেশনটাকে। না, যতদূর আমার মনে পড়ে যে কালকে এই প্রশ্নটা করেছিলেন, ছেলে বিয়ে করেছে এবং ছেলেরও বাচ্চা হয়ে গেছে। ওকে, দেন ওই আগের অ্যাপ্লিকেশনটা ইজ অটোমেটিক্যালি ডিনাইড। তো সুতরাং তিনি যেটা বলতে চাচ্ছেন যে 2015 সালে যে আবেদন করেছিলেন, তাহলে সেই সময়টা যে এখন 2024, প্রায় 9 বছর, এটা তার আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ উনি তাহলে ছেলেকে বিয়ে না দিয়ে ওয়েট করা উচিত ছিল। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, গ্রিন কার্ড হোল্ডার প্যারেন্টসরা ইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে না, ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে পারে, করতে পারে না। সো এই জন্য ওনাকে এটা করতে হবে, নতুন করে অ্যাপ্লিকেশন করাটা বেটার। অথবা যদি বিয়ে আগে হয় তাহলে এটা সেভ করে, প্যারেন্টস আগে সিটিজেন হলো, বাচ্চাকে পরে বিয়ে দিল, তাহলে ওই আগের অ্যাপ্লিকেশনটা সেভ হবে। অনেক ধন্যবাদ আসমা আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ইফতেখার রিকি এবং জনি চৌধুরী, আপনারা প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু প্রশ্নটি হচ্ছে আপনাদের যে কবে নাগাদ এটা হতে পারে, ওটা হতে পারে। আসলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন ব্যাপার, সবসময় এটা আমরা বলে থাকি। তারপরেও যদি আজকের অতিথির কাছে যদি কোনো রকম ইনফরমেশন থাকে, সেটা আমরা একটু জানাতে চাই। এবং আমাদের টেলিফোনে দর্শক আছে, দর্শককে আর একটু অপেক্ষা করতে বলবো। এই দুটো প্রশ্ন একটু থেকে নিয়ে নিতে চাই। ইফতেখার রিকি, তিনি বলেছেন যে হাউ লং অ্যাপ্রুভ I-1751 কন্ডিশনাল রিমুভ গ্রিন কার্ড, এটা কত সময় লাগতে পারে এটা রিমুভ হতে? I-751 It's depend. I-751 it's taking over a year. Sometimes it's taking longer. But আমরা যে ক্ষেত্রে যদি এরকম কন্ডিশনটা রিমুভ করার জন্য অনেক সময় 2 বছর পরে কন্ডিশনটা রিমুভ করতে হয়, দেখা যাচ্ছে যে ওনার 2 বছর 9 মাস হয়ে গেছে, স্টিল ওনার I-751টা ডিসাইডেড না, তখন আমরা ওনার জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিই। যখন ওনার সিটিজেনশিপের ইন্টারভিউ আসে ফিল্ড অফিসে, তখন আমরা ফিল্ড অফিসকে চিঠি লিখি যে ওনার আগের যে অ্যাপ্লিকেশন সেটা যেন এখন এই 751 আর N400 দুইটা যেন একসাথে অ্যাডজুডিকেটেড হয়। তো এইভাবে আমরা রিকোয়েস্ট করে দিলে দুইটা অ্যাপ্লিকেশনই একসাথে করা সম্ভব, এবং এভাবে আমরা আমাদের ক্লায়েন্টদের কেসগুলোকে এক্সপেডাইট করি আর কি। ইট ওয়ার্কস লাইক দ্যাট। অনেক 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 ধন্যবাদ ইফতেখার রিকি আপনার প্রশ্নের জন্য। আরও 2-1 প্রশ্ন করছে ওই একই রকম, শুধু প্রশ্ন জানা নিয়ে, মানে সময় নিয়ে। সময় পেলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো। আমরা টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। TVN 24 কে আমি অসংখ্য ধন্যবাদ। আমার একটা কিছু কোয়েশ্চেন ছিল আগে, আপনাকে ধন্যবাদ। জি, সাজেশন দেওয়া হয়েছে। জি, তো আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার আম্মু এখন গ্রিন কার্ড হোল্ডার। জি। তো এখন সে, আমার ভাই থাকে কানাডায়, সে আমার আম্মুকে ভিজিটর ভিসা নিতে চাচ্ছে, মোর দেন 6 মান্থ স্টে করবে, ধরেন 1 বছর স্টে করবে। তো আমি কি 2 ইয়ার্স এর জন্য পারমিশন নিয়ে আম্মুকে পাঠাতে পারি, যেন আমার গ্রিন কার্ডটা যেন নষ্ট না হয় আর কি? আর কতদিন স্টে করতে পারবে ওখানে? আমি জানি তো 6 মাসের বেশি করা যায় না ওখানে, বাট যদি 1 বছর স্টে করে আমি 2 ইয়ার্স এর পারমিশন নিতে পারবো কিনা? কানাডায় থাকবে আমার আম্মু ওই সময়টা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। ইউএসএ থেকে আপনি নিতে পারেন 2 বছর রি-এন্ট্রি পারমিট, ওটা প্রবলেম না, কিন্তু কানাডায় উনি কতদিন লিগ্যালি থাকতে পারবেন সেটাও আপনার দেখতে হবে।
মানে ওই যে উনি বলছেন যে হয়তো 1 বছর বা 2 বছর ওখানে যদি থাকতে চায় তাহলে পারমিশন নিয়ে, তাহলে তার এই গ্রিন কার্ডের কোনো ক্ষতি হবে কিনা? আপনি থাকতে পারে, উনি যেতে পারে। আমি বলছি অলসো ওনাকে আরেকটা জিনিস পে অ্যাটেনশন করতে হবে যে আন্ডার কানাডার ল উনি কতদিন থাকতে পারে, সো ওইটা ওনাকে দেখতে হবে। ইউএসএ তে উনি পারমিশন নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার উত্তর, যে এখানে পারমিশন নিয়ে আপনার আম্মা 2 বছর নিতেই পারবে, সেটা অনুমতি নিতে পারবে, কিন্তু কানাডার ইমিগ্রেশন আইনে সে কতদিন ওখানে থাকতে পারবে সেটা আপনাকে ওখানকার কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে আলাপ করে জেনে নেওয়াটাই বোধহয় ভালো হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল সালাম। জি, আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি, আচ্ছা, বাংলাদেশে বিয়ে হয়েছে, এখন অ্যাপ্লাই করতে হবে সিটিজেন, এখানকার সিটিজেন। এখন সে অ্যাপ্লাই করতে গেলে কি নিয়মে অ্যাপ্লাই করতে হবে? এখানকার সিটিজেন বাংলাদেশের ছেলে বা মেয়েকে বিয়ে করেছে, কোন নিয়মে অ্যাপ্লাই করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। এখানে যিনি ইউএস সিটিজেন উনি রিলেটিভ পিটিশন আগে করবেন, যেটা I-130 বলি আমরা ফর্ম, সেটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিজ, এবং ফিজ এখন আগে 535 ছিল, সেটা এখন 675 হয়েছে। সেই ফিজ মানি অর্ডার অথবা চেকের মাধ্যমে আপনারা দিতে পারেন, এবং আনুষঙ্গিক এভিডেন্স যেটা আপনার রিলেশনশিপকে প্রমাণ করবে সেই এভিডেন্সগুলোর সাথে দিয়ে করবেন, তাহলে তাড়াতাড়ি আপনি অ্যাপ্রুভালটা পাবেন, আপনার সময় কম ওয়েস্ট হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আব্দুল সালাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। রানা ভাই, এবং উনি এখন দুইভাবে, ওনার যেহেতু ওয়াইফ বাংলাদেশে অথবা হাজবেন্ড বাংলাদেশে, ওনার জন্য কাউন্সিলর প্রসেসিং করতে হবে, এটাও যেন ইন্ডিকেট করে দেয় I-130। দ্যার ইজ আ ফর্মের জায়গায় ইন্ডিকেট করে দেয়। অনেক সময় আমরা এটা ফেস করেছি যে আমাদের কিছু ক্লায়েন্ট যারা অন্য জায়গা থেকে কোনো প্যারালিগালের মাধ্যমে এটা করেছে, এবং ওনাদেরকে ওখানে ইন্ডিকেট করে দেন নাই যে আপনি কি অ্যাডজাস্টমেন্ট করবেন না কাউন্সিলর প্রসেসিং করবেন। তো এই জন্য কিন্তু কেসগুলো ডিলে হয়, বিকজ USCIS জানে না। তো আপনাকে ওদেরকে সব কিছু বলে দিতে হবে যে কিভাবে আপনি কোথায় কি করতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আব্দুল সালাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে বলছি ভাই। জি জি, আমার একটা কোয়েশ্চন। আমার ওয়াইফ লাস্ট ডিসেম্বর 10 তারিখ এমবেসি ফেস করিয়েছেন। আমার একটা বাচ্চা ছিল 18 মাসের। বাচ্চার জন্য তারা আমার ওয়াইফে ভিসা দিছে না। আমি এমনি সিটিজেন হোল্ডার। আমার বাচ্চারা আবার অ্যাপ্লাই করছি সিটিজেন নিয়ে সেপ্টেম্বর 22 তারিখ। এখন আমি কি করতে পারি বা কতদিনের ভিতরে আমি? আপনার ওয়াইফের যখন বাচ্চা হয়েছিল তখন কি ইনফরমেশনটা দেয়া ছিল না দেয়া হয়নি? জি জি জি, আমি ওই গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, আমি জয়েন্ট স্পন্সর দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনি যখন বাচ্চা হয়েছে তখন গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, তাই তো? জি 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 জি। আর আমি যখন সিটিজেন আনছি তখন আমার ওয়াইফে ডাকছে, বাট আমার বাচ্চারে ভিসা দিচ্ছে না, বলছে যে আমি অ্যাপ্লাই করছি কিন্তু সেপ্টেম্বরে। হ্যাঁ ভাইয়া, আপনি এই জিনিসটাই আমরা বিগিনিং এ প্রথমেই করেছিলাম যে আপনার বাচ্চার জন্য সেপারেটলি I-130 করে সেটা এক্সপেডিটেড করে তাদেরকে রিকোয়েস্ট করা যে মার ইন্টারভিউ চলে আসছে, সো বাচ্চার এই মার ইন্টারভিউর দিন যেন বাচ্চার এই জিনিসটা ডিল করা হয়, এটা রিকোয়েস্ট করলে তারা এটা করে দিত, কিন্তু এটা আপনার আগেই করা উচিত ছিল। সো এই আপনাদের সবার সুবিধাতেই আমরা বিগিনিং এ এই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে অনেকের ক্ষেত্রে, কারণ অনেকে যেমন ভাই বোনের অ্যাপ্লিকেশনে আপনি ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসেবে নিয়ে আসতে পারেন বাচ্চা কাচ্চা, কিন্তু যখন আপনি আপনার নিজের বাচ্চাকে আনবেন তখন আপনাকে, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন তাহলে আবার নিউ I-130 বাচ্চার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, এবং বাচ্চার জন্য আলাদা করে সবকিছু করে তারপরে মার সাথে অ্যাড করতে হয়। উনি ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসাবে মার সাথে চলে আসতে পারবে না বাচ্চাটা। তাহলে এখন সে কি করবে, তার করণীয়টা কি? এখন উনি তো করেছে, বললো যে উনি অ্যাপ্লিকেশন অলরেডি করেছে, সো ওইটাকে এক্সপেডিট করার জন্য যেই অথরিটির কাছে করেছে সেখানে ওনাকে পুশ করতে হবে যে এটাকে তাড়াতাড়ি করার জন্য। অনেক ধন্যবাদ। আমার সাজেশন হচ্ছে আপনার ওয়াইফকে যদি ভিসা দেয়
কখনো ওরা অ্যাপ্রোচ করে যে আপনি কি ভিসা নিতে চান, অবশ্যই সে সময় আপনারা ডিনাই করবেন না, বলবেন যে জি নিতে চাই, ভিসাটা নিয়ে চলে আসেন এখানে, দেন উই ক্যান ফাইট ইভেন স্ট্রঙ্গার ওয়ে আর কি। এটা ভালো, মা বাবা দুইজন এখানে থাকলে ইট বিকামস স্ট্রং ইয়োর কেস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারে কইয়ার যে আমি এদেশে ভিজিট পেয়ে আইছিলাম পয়লা, আসার পরে আমি এসাইলেম কেস মারছি। এসাইলেম কেস থাকা অবস্থায় আমি বিয়া করছি ওদেশ। বিয়া করার পরে আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার আসলা, তারপরে তাই সিটিজেন হয়েছেন। সিটিজেন হওয়ার পরে আমি আমার এসাইলেম কেস উড্ড করিয়া আমি অ্যাডজাস্টমেন্টও লাগিয়ে দিছি মার্চর ফার্স্ট উইক ইন 2023 কিন্তু আমার 2 সপ্তাহ পরে তারা আমার এক্সটেনশন করে লইছে আমার ওয়ার্ক পারমিট, আর তারা প্রসেসিং ও ফেলাইছে, বাট এখনো আমার কোনো ইন্টারভিউ নিছে না, তাছাড়া আমি এখনো কিছু আমার ওয়ার্ক পারমিটও দিচ্ছে না। এখন আমি চিন্তা করতাম পারি এখন কি করণীয় আপনার, এটাই প্রশ্ন। অ্যাটর্নি ইরশাদ সামি। নিশ্চয়ই আপনি এই কাজটা নিজে একা একা করেন নাই, নিশ্চয়ই কোনো ভালো অ্যাটর্নি নিয়ে করেছেন, কারণ এটা একটু কমপ্লিকেশন আছে এখানে। সো যদি অ্যাটর্নি না নিয়ে থাকেন, একটা অ্যাটর্নির অ্যাডভাইস সিক করেন এবং এটা অ্যাটর্নির মাধ্যমে পুশ করান। ইটস গোইং টু বি ডান বিকজ 2020 নাও ইজ 2024, ইটস বিন 4 years, ইট শুডন্ট টেক দ্যাট লং। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমার নাম গিলবার্ট, আমি টেক্সাস থেকে বলছি। আচ্ছা, আমি 2012-তে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাপ্লাই করছি, আমার ভাই বোনদের জন্য। আজকে এতদিন পর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না। এটাকে কি ফাস্টার করার জন্য কোনো প্রসেস আছে? ধন্যবাদ ভাইয়া। অ্যাকচুয়ালি ভাই বোনের অ্যাপ্লিকেশন এক্সপারডাইট করার কোনো প্রসেস নাই, কিন্তু যেটা আপনি করতে পারেন 2013-র কেস 14-র কেসে কিছু কিছু কেস আসতেছে। সো আপনারটা 12-তে করেছেন, আপনি ইউএসসিআইএস কে নক করে দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা। জাস্ট নক দেম, রাইট আ লেটার টু দেম। না, কিন্তু এটা তো কেস দেখা যাচ্ছে যে আপনার ফাইনাল অ্যাকশনে আছে 1 আগস্ট 2007, আর ফাইলিং ফ্যামিলি যে স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশন সেটা আছে 1 মার্চ 2008। না ভাইয়া, উনি বলেছেন 2012-তে উনি অ্যাপ্লিকেশন করেছেন, সুতরাং অনেক দেরি হবে। ওনার বাই নাও উনি অ্যাট লিস্ট অ্যাপ্রুভালটা পাওয়া উচিত ছিল আর কি, সেটা আমি বলতে চাচ্ছি। যদি উনি ওটা না পেয়ে থাকে তাহলে উনি ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং যেভাবে পরামর্শ দেওয়া হলো সে মোতাবেক যদি কাজ করেন নিশ্চয়ই আপনি কোনো না একটা খবর পাবেনই। আমি আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি যে ওনার প্রশ্ন সূত্র ধরে রানা ভাই, যে ভাই বোনের অ্যাপ্লিকেশন অনেক সময় দেখা যায় যে ভাই বোনরা কেউ যারা অ্যাপ্লিকেশন করেছেন ওনারা কেউ একজন অসুস্থ হয়ে গেলেন, ফর এক্সাম্পল ক্যান্সার হয়ে গেল, অথবা ডাক্তার বলে দিয়েছে ওনার খুব খারাপ রোগ, উনি হয়তো সার্ভাইভ করবেন না। এ ধরনের যদি সার্কামস্ট্যান্সেস হয় তখন তাদেরকে ওই ভিসাগুলো যদিও আমরা এক্সপারডাইট করতে পারি না, কিন্তু ওনাদেরকে ভিজিট ভিসায় নিয়ে আসা যায় তাদের ভাই বোনদেরকে অথবা মা বাবাদেরকে, যে পিটিশনারকে দেখতে দেওয়ার জন্য, অপরচুনিটি করে দেওয়ার জন্য। সো এটা করা যায়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Application expedited করা যায় কিনা? যায় না, কিন্তু ওয়ারেস যদি বাবা মা অ্যাপ্লাই করেন এবং সন্তানদের জন্য, এবং বাবা মা এরকম টার্মিনাল ডিজিজে কোনো সাফার করেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো আবার এক্সপারডাইট করা সম্ভব। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য আরও অনেকেই টেলিফোনে আছেন। একটি প্রশ্ন ফেসবুক থেকে নিব, যে কারণ চলে যাবে। আহমদ উল্লাহ সুজন
তিনি লিখছেন যে আমার বন্ধু সেপ্টেম্বর 2023 তারিখে গ্রিন কার্ডের আবেদন করার কিছুদিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে কোর্ট থেকে মামলাটি ডিসমিস হয়ে যায় এবং ডিসমিসড কপিটি ইউএসসিআইএসে পাঠানো হয়। এখন কি সে গ্রিন কার্ড পাবে, এটি তার প্রশ্ন। দেখেন, ক্রিমিনাল কেসেরও অনেকগুলো ধাপ আছে। যদি এটা ডিপেন্ড করে কোন ইয়েতে উনি মানে চার্জ হয়েছে, এগুলো সম্বন্ধে ইউএসসিআইএস ওনাকে জিজ্ঞেস করবে। গ্রিন কার্ড পাওয়া সম্ভব? জি সম্ভব, বাট এটাকে আপনাকে ইউএসসিআই যখন আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন, কোয়েশ্চেন করবেন এটা নিয়ে আপনার ইন্টারভিউর সময়, তখন আপনাকে ফুললি প্রিপেয়ার হয়ে যেতে হবে, সবকিছু ভালোভাবে অ্যান্সার করতে হবে। অনেক ধন্যবাদ আহমদুল্লাহ সুজন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে আবার যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুবেল, মিশিগান থেকে বলতেছি। জি। আমার আব্বা ইউএস সিটিজেন, উনি আমার বোনের জন্য, আমার বোন আবার উইডো আর কি, ওনার জন্য অ্যাপ্লাই করছে। তো কেসটা অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে? আমি বুঝলাম প্রশ্নটা। জি, প্রশ্নটা ক্লিয়ার না ভাই। প্রশ্নটা হচ্ছে যে ওনার ভাই ওনার বোনের জন্য আবেদন করেছেন, ওনার বোন উইডো, তো কতদিন লাগবে? না না, আমি ওই যে আমার প্রশ্নটা আমি ফেসবুকে লাইভে কোয়েশ্চেন করছিলাম রুবেল মোহাম্মদে। আচ্ছা, তো ওই কোয়েশ্চেনটাই আমি আনসার চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ওই প্রশ্ন ওই কতদিন লাগবে দেখে আমি আর ওই প্রশ্নটার উত্তর আপনার দেইনি, কারণ আসলে কতদিন লাগবে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন ব্যাপার। আজকের অতিথি আমি তো নই, আজকের অতিথির পক্ষেও সম্ভব নয়, এমনকি যারা এনবিসি বা ইউএসসিআইএসে কাজ করে তাদের পক্ষেও সম্ভব নয়। এটা স্লট বা সময়ের উপরে নির্ভর করে। তারপরেও আপনি যখন প্রশ্নটি করেছেন অ্যাটর্নি ইরশাদ সামি, আমি যদি রং না হয়, উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন অথবা বোনের জন্য অ্যাপ্লাই করেছেন? বোনের জন্য। তো উইডো বোন, বাট ব্রাদার সিস্টার সিবলিংদের অ্যাপ্লিকেশনে সিমিলার টাইম লাগবে, যেটা নর্মাল প্রসেসের মাধ্যমে যাবে। কিন্তু যদি এটা কোনো প্যারেন্টস তার চিলড্রেনের জন্য করতে অ্যাপ্লাই এবং প্রথমে ম্যারিড চিলড্রেন, সেই চিলড্রেনটা যখন উইডো হয়ে যায় তখন ওনারা আবার আনম্যারিড ওভার 21 ওভার এইজ এই ক্যাটাগরিতে আসতে পারে। ওদের ভাই বোনের অ্যাপ্লিকেশনে ইউ কাম নর্মাল প্রসেসের মাধ্যমে আসতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেটা বলা হলো এর বাইরে বোধহয় আর কোনো কিছু করার আছে বলে মনে হয় না। তারপরেও আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। আমরা এখন একটু মূল আলোচনায় যেতে চাই, যদিও অনেকেই প্রশ্ন রেখেছেন বা সেগুলো একটু রেখে, কারণ এই বিষয়টিও গুরুত্বপূর্ণ যে কেন একজন মানুষের আবেদন করার 36 বছর পর গ্রিন কার্ড পেতে হলো, কি কারণে, কি ভুল ছিল, এর পেছনের রিজনটা কি ছিল, এইটা যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তাহলে যারা এখন আবার এই ধরনের যাতে পরবর্তীতে আর কারো ভুল না হয়, সে কারণেই এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই। খুশির খবর হচ্ছে 34 বছর পরে হলে উনি পেয়েছেন, আমরা ওনার সে কাজটা করে দিয়েছি। সো আমাদের যেটা হচ্ছে যে ওনার কেস থেকে আমরা যেটা স্টাডি করেছি যে অ্যাট দ্য বিগিনিং এ ওনারা যখন এসেছিলেন 90s এ, তখন আমাদের অ্যাটর্নিদের খুব বাংলা ভাষাভাষী তো মনে হয় ছিলেন না, আমার জানা মতে নাই। সো ওনারা হয়তো প্যারালিগ্যাল এবং বিভিন্নভাবে অনেকেই বলেছে এভাবে অ্যাপ্লাই করলে গ্রিন কার্ড পাওয়া যায়, আচ্ছা তোমার নামটা বদলে ফেলো, ডেট অফ বার্থটা বদলে ফেলো, তোমার পাসপোর্টের ভিসা যেহেতু আছে এটা সেভ করে রাখো, অন্য নামে অন্য ডেট অফ বার্থে করো, বিভিন্ন অ্যাডভাইস দিতেন এবং ওনারা না জেনেই এটা করতেন। তো আর এই নিরীহ মানুষগুলো যারা অ্যাকচুয়ালি জানেন না, তারা প্রফেশনাল মনে করেই তাদের কাছে যেতেন এবং ভুল পরামর্শ এবং ভুল দিকে তাদেরকে ধাবিত করা হয়েছে। সো এই জিনিসগুলো একবার যখন আপনি ইউএসসিআইএস এর কাছে একটা মিস্টেকে ধরা পড়েন, দেন it takes long time to get out of it. So একটা মিস্টেক আপনি করেছেন, তারপরে আপনি সেকেন্ড মিস্টেক করেছেন, এরকম করে যে যখন যা বলেছে সেই কেসে তখন সবাই যায় যে ও এটা করলে হয়তো আমার গ্রিন কার্ড হয়ে যাবে, অথবা এইটা হয় নাই, আরেকটা এটা আসছে এটা করে ফেলি, এটাতে হয়ে যাবে গ্রিন কার্ড। সো আমার যেটা সাজেশন সবার জন্য যে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, এগুলো কারো কথা মতো চেঞ্জ করবেন না। ইউ ডোন্ট নিড টু।
আপনি যে কেসটাই করেন না কেন একটা প্রফেশনালের মাধ্যমে করেন, যাতে আপনার সময় এবং পয়সা এবং এই যে স্ট্রেস, আপনি 36টা বছর একটা লোক গ্রিন কার্ড না থাকার যে কষ্ট বেদনা মধ্যে থেকে উনি গিয়েছেন, এটা জোক না, ইটস রিয়েলি টাফ। সো ওই যে প্রথম কিছু মিস্টেক যখন হয়ে যায়, তখন এই মিস্টেকগুলোকে শুধরানোর জন্য অনেক কিছু করতে হয়। সো সেটাই ইট টেকস লং টাইম। অনেক সময় মানুষ মনে করে যে ও আমার তো ডিপোর্টেশন হয়ে গেছে, আমার আর কিছুই হবে না, আমি এভাবে বসে থাকি। এটাও অনেকের কারণ যারা ওয়েট করে। সো আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে যে আপনারা অন্য কোনো নাম ইউজ করে থাকেন আগে এবং ডিপোর্টেশন হয়ে যে থাকে, দেখেন আপনাদের হোপ আছে। there are many other opportunities. আমরা ওনার কেসটা আমরা মোশন টু রিওপেন করেছি এবং মোশন টু রিওপেনে ওনার কেসটা গ্রান্ট হয়েছে। গ্রান্ট হওয়ার পরে আমরা ওই কেসটা, যে কেসের আন্ডারে আমরা করেছি, সেটা আমরা প্রপারলি কেসটা প্রেজেন্ট করার পরে আমাদের কেসটা গ্রান্ট হয়েছে। তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টের জন্য ফাইল করে ওটা ওনার অ্যাডজাস্টমেন্ট গ্রান্ট হয়ে গেছে এবং গ্রিন কার্ড পেয়েছে। সো এই যে ধাপগুলো, এই যে মিস্টেকগুলো, কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে এগুলো হয়েছে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমি কারো কথা শুনে যেন, কারণ ওর কেসটা এভাবে হয়েছে বলে আমার কেসটাও এভাবে হবে, এটা ঠিক না। এটা যেমন প্যারাসিটামলের মতো, মাথা ব্যথায় প্যারাসিটামল, হাতে ব্যথা পায়ে ব্যথা সবখানে প্যারাসিটামল খেয়ে নিতাম আমরা দেশে থাকতে। দিস ইজ নট লাইক দ্যাট। তো ওর জন্য যেটা প্রযোজ্য সেটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সো কপি পেস্ট করে অনেকেই আমরা দেখেছি আগে 90s অ্যাসাইলাম কেসে একজনটা দেখে একজনটা কপি করে, এমনও আমরা কাগজপত্র দেখেছি যেখানে ফ্রেন্ডারটা দেখে ফ্রেন্ডের নাম, ফ্রেন্ডের ডেট অফ বার্থটাই দিয়ে দিয়েছেন। সো দিস ইজ আ মিস্টেক। এবং এগুলো কখনো করবেন না, কারণ আপনার কিছু পয়সা লাগবে আপনার একটা প্রফেশনালের কাছে গিয়ে অ্যাডভাইস নেওয়ার জন্য, বাট ডু ইট। এটা আপনাকে ইন আ লং রান অনেক কিছু থেকে, অনেক ট্রাবল থেকে সেভ করবে। এবং হচ্ছে না এবং হয়ে যাওয়া দুটো ডিফারেন্ট জিনিস। এবং হয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপনি যদি চুপ করে বাসায় বসে থাকেন, কাউকে না বলেন, কোনো প্রফেশনালের কাছে না যান, তাহলে আপনার এটা কখনোই সমাধান হবে না। সো যাদের এরকম ডিপোর্টেশন নিয়ে বসে আছেন, যাদের একের অধিক নাম, ডেট অফ বার্থ আপনারা ইউজ করেছেন, বিভিন্ন ধরনের কেস ফাইল করেছেন, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে there is a solution, so just don't wait, go and do it. That you can do. There is something probably up there for you. অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। একটি যদিও খুব হৃদয় বিদারক একটি ঘটনা, কারণ একটি মানুষ বা একটি ব্যক্তি যদি 20 বছর, আমি জানি না এই ব্যক্তিটি কে, যদি 20 বছর বয়সে এসে থাকে, আজকে 36 বছর পরে যদি সে গ্রিন কার্ড পায়, তার 56 বছর বয়স, সিটিজেন হতে আরও 5 বছর হয়তো লাগবে, তো 61 বছর বয়স, তারপরে আর তার কি করবার থাকবে। সুতরাং এই যে বিষয়গুলো সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকের অতিথি যে কথাগুলো বললেন যে সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, বড় ধরনের হ্যাসেলের মধ্যে আপনি পড়তে পারেন। সুতরাং কারোর কথা না শুনে, কারোর পরামর্শ ওই রকম, কারণ আমরা সাধারণত এটা আমাদের সামাজিক অবস্থার ক্ষেত্রে এসছে যে আমরা পরামর্শ দিতে খুবই পছন্দ করি। একজনের হঠাৎ করে একটা কিছু হয়েছে, আমরা বলে ফেলি এটা করো, ওটা করো, সেটা করো। তো সুতরাং পরামর্শ গ্রহণ করা ঠিক আছে, কিন্তু এমন মানুষের কাছে পরামর্শ গ্রহণ করবেন যে কাজটি আপনি করবেন সেই কাজে যিনি দক্ষ, অভিজ্ঞ। হয়তো সেক্ষেত্রে আপনার 2 টাকা বেশি খরচ হতে পারে, কিন্তু আপনার হ্যাসেল কমবে এবং আপনার রেজাল্টটা আপনার হাতের মধ্যে এসে পড়বে এবং আপনি একটা আনন্দ চিত্তে সবসময় বসবাস করতে পারবেন বা জীবন ধারণ করতে পারবেন। তো অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি এই বিষয়টি কথা বলবার জন্য। একটি প্রশ্ন আছে আশফাক মাহমুদ, সম্ভবত এই প্রশ্নটি এর আগেও আপনি করেছিলেন, তারপর আমি বলবো যেহেতু একটা ওপিনিয়নের ব্যাপারে। তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি বলছেন আমার খালা 2008-এ আমার মায়ের জন্য F4-এ অ্যাপ্লাই করে, এখন ওরা আমাদেরকে কাগজপত্র আর টাকা জমা দিতে বলেছে। এখন আমরা সব কাগজ ও টাকা জমা দিয়েছি, এখন আমার নামটা বাদ পড়েছে, মানে এই আশফাক মাহমুদের নামটা বাদ পড়েছে। এখন যদি আমার ছবি আর বার্থ সার্টিফিকেটে জমা দিতে চাই, তাহলে কি ওরা আমাকে
আমাকে কল করবে, বা আমি কি আমার মার সাথে আমেরিকা আসতে পারবো? দয়া করে আমাকে জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনি প্রশ্নটি বুঝে থাকলে আপনি একটু দয়া করে উত্তর দিন। ওনার নামটা বাদ পড়েছে বলছেন, তো এটা কি সবার নাম যদি আসে ওনার নামটা বাদ পড়লো, হয় মিস্টেক অনেক সময়। যদি উনি এজড আউট না হয়ে যায় তাহলে উনি ওনার মার সাথে আসতে পারবেন। আচ্ছা, এখন এজড আউট এবং যদি বিয়েও না করে বাদ পড়ে, আপনি এখনো ইউ ক্যান অ্যাড দ্য চিলড্রেন অর স্পাউস, যেটাই হোক না কেন, কারণ অনেক সময় স্পাউস একজন মারা যায় আর একজন অ্যাড হতে পারে, সেখানে নতুন বাচ্চা জন্ম হতে পারে। সো ইউ ক্যান অ্যাড, ইটস নট আ প্রবলেম অ্যাড করা। হ্যাঁ, এটাই হয়তো। তো অনেক ধন্যবাদ আশফাক মাহমুদ আপনার প্রশ্নের জন্যে। নিশ্চয়ই আপনার নাম বাদ পড়লে সেটা অ্যাড করতে পারবেন যদি আপনি আন্ডার এজ থাকেন, 21 বছরের কম থাকেন এবং বিয়েও যদি না করে থাকেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, অনুষ্ঠান শেষ করতে হবে। তারপরে একজন দর্শক আমাদের টেলিফোনে আছেন, আর ফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম সান মিয়া। জি, আমি ব্রঞ্জ থেকে হইতেছি। জি, আচ্ছা, আমি আমার প্রথমে আমার অ্যাসাইলাম কেস আছিল সিএস লুলাক আছিল। সিএস লুলাকে আমি 3 বার দেশে আওয়া যাওয়া করছি। 18তে আমি অ্যাসাইলাম কেস মারছি, যখন মারছি। আর 2 বছর হয়ে গেছে কি আমি ইন্টারভিউ দিয়েছি, এখন আমার কোনো রেজাল্ট জানাইছে না। এখন কি করণীয় আপনার? এবার আমি কি করতাম আমার একটু বলেন। অনেক ধন্যবাদ জনাব চান মিয়া আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনি অ্যাসাইলাম অফিসে চিঠি লিখতে পারেন যে কেন এটা, আমরা এটা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যে কোনো একটা লাইক বিএনপির যে কেসগুলো আমরা করেছি সে সময় তারা ডিসিশন না নিয়ে ওয়েট করছে, ইউএসসিআইএস ডিসিশন নিচ্ছিল না ওই কেসগুলোতে। তো এরকম যদি আপনার কেসটাও হয়ে থাকে, ইউ ক্যান রাইট আ লেটার ইউএসসিআইএস এর যে আপনার কোনো ডিসিশন নেওয়া হয়নি আপনার কেসে, আপনার কেসের আপডেট চেয়ে আপনি চিঠি লিখতে পারেন, তারা আপনাকে রেসপন্ড করবে। যদিও রেসপন্ডটা কুইক না, ইট টেকস টাইম বিকজ ওরা ওভারওয়েলম কেস নিয়ে, সো বাট দে উইল গেট ব্যাক টু ইউ। অনেক ধন্যবাদ জনাব চান মিয়া আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেভাবে পরামর্শ দেওয়া হলো সেভাবে যদি কাজ করে নিশ্চয়ই আপনার এই যে ভোগান্তিটা হচ্ছে বা অস্বস্তির মধ্যে আছেন, চিন্তার মধ্যে না আছে, সেটা হয়তো দূর হবে। তো আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। অ্যাটর্নি ইরশাদ সামি, যে কথা বলছিলাম আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন হচ্ছে, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনি আজকে অসুস্থ ছিলেন এবং আপনার শরীরে জ্বর আছে সেটাও আপনি বলেছিলেন, তারপরেও আপনি এই সব কিছুকে উপেক্ষা করে আমাদের অনুষ্ঠানে আজকে সংযুক্ত হয়েছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের দর্শকদের উত্তর দিয়েছেন। এবং অনেকেই ইভা চৌধুরী, আপনি যে প্রশ্নটি রেখেছেন সময়ের বিষয় বলে বা সময় ছিল না বলে জবাব দিতে পারলাম না, আশা করি সামনের তারিখে আপনার এই প্রশ্নটি আমি লিখে রাখবো, সামনের তারিখে আপনার এই প্রশ্নের উত্তর দিব। তো ইরশাদ সামি, সত্যি আপনার প্রতি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলো, সত্য এবং সততার সাথে আপনারা লাইফটা লিড করলে প্রবলেম অনেক কম হয় এবং নিজেরা ভালো থাকবে, অন্যকে ভালো থাকতে হেল্প করবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি আপনাকেও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, ইমিগ্রেশনের আপডেট দিয়েছি, গুরুত্বপূর্ণ বলতে দর্শকদের প্রচুর সমস্যার কথা বলেছি এবং সমাধানের পথও দেখিয়ে দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TBN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।